সেই দিন রাতে জোর করে গ্রামের চেয়ারম্যানের উগ্র বেপরোয়া মাস্তান ছেলেটার সঙ্গে বিয়েটা হয়ে গেল রূপান্তীর। পুরো নাম রূপান্তী তাবাসসুম আরোহী। দুই ভাইয়ের একমাত্র আদরের দুলালি সে। জন্ম থেকে বড় হওয়ার সবটা ওর শহরে। নিজের মতো করে স্বপ্ন দেখার অভ্যাস ছিল মেয়েটার সে ছোট্ট থেকেই। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে নিজের পছন্দ কলেজে অ্যাপ্লাই করেছে সপ্তাহখানেক আগে। সামনে ওর ছিল আরো বড় স্বপ্ন, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করা, নিজের একটা আলাদা পরিচয় বানানো। কিন্তু কে জানতো মাত্র কয়েকদিনে একটা সফল জীবনে পুরো গতিপথ বদলে দেবে। মায়ের সঙ্গে দীর্ঘ 4 বছর পর মামার বাড়ি এসেছিল সে। সাথে ছিল তার বড় ভাই মানহার। ভেবেছিল কিছুদিন গ্রামে কাটাবে, কাজিনদের সঙ্গে আড্ডা দেবে, ছেলেবেলায় পুরনো স্মৃতিগুলো পুনরুজ্জীবিত সাজসজ্জিত করবে সবার সঙ্গে মিলেমিশে। গ্রামটা ওর ভীষণ অপছন্দ হলেও এই কয়েকটা দিনকে পরিবারের সঙ্গে উপভোগ করতে চেয়েছিল ও। কিন্তু সেই গ্রামে যে একসময় ওর কাছে হয়ে কাল হয়ে উঠবে অভিশাপ সমতুল্য সে আন্দাজ করেনি কোনোদিনও মেয়েটা। ভয়ের কপালে পিস্তল ঠেলিয়ে চেয়ারম্যানের গুন্ডা মাস্তান বেপরোয়া স্বভাবের ছেলেটার সঙ্গে বাধা পড়ে গেল আরোহী। ঘন্টার ব্যবধানে জোরপূর্ণ হয়ে গেল ওদের বিয়েটা। নববধূর সাথে সাজ্জিত আরোহী নিজের প্রাণপ্রিয় ভাইকে বাঁচাতে কবুল বলেছিল লোকটার নামে। সেই এক শব্দের সঙ্গে সঙ্গে সে বিসর্জন দিয়েছিল নিজের সমস্ত আকাঙ্ক্ষা, স্বপ্ন, শখ, আহ্লাদ। আচ্ছা, লোকটার নাম কি আর কেনই বা এমনটা করলো ওর সঙ্গে? না তো লোকটাকে এর আগেও তেমন ভাবে কোনোদিনও দেখেছে, আর না লোকটার সঙ্গে কোনো শত্রুতার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক তো নয়। তাহলে কিসের জোরে লোকটা ভাবে কাল বৈশাখী ঝড়ের মতো লন্ডভন্ড করে দেবে? শুধু আর শুধু এই মাত্রই কি লোকটা ইচ্ছে বিরোধে সেই দিন ওনার গায়ে স্পর্শ করায়। ফ্ল্যাশব্যাক। মামার বাড়িতে আসার পর প্রথম দুইটা বেশ ভালোই কেটেছিল আরোহীর। 4 বছর পর সবার সঙ্গে দেখায়, কাজিনদের সঙ্গে আড্ডার, হাসি তামাল, ছোটখাটো খুনসুটি আর সব মিলে খারাপ যাচ্ছিল না তেমন। বিপত্তি ঘটলো তৃতীয় দিনের মাথায়। সেই দিন বিকেলবেলায় বাড়ির পেছনে বাগানটায় কাজিনদের মিলে কাছাকাছি খেলছিল ওরা। সারি সারি লম্বা সুপারি গাছে মাথা তুলে দাঁড়ালো দাঁড়ালো থাকা সেই বাগানটার মাঝখানে লেবু আর কমলা লেবুর গাছের ভরপুর। চারপাশে গন্ধরা জুই আর নাম না জানা কত ফুলের ফুলের গাছও লাগিয়েছিল ওর মামানিরা। সেই বাগানে জমে উঠেছিল খেলাটা। একে একে আরোহীর পালা এলে সবাই মিলে ওর চোখ বেঁধে দেওয়া শক্ত করে। মুহূর্তে ও চারপাশটা অন্ধকারে ডুবে যায়। দুই হাত সামনে বাড়িয়ে ধীরে ধীরে এগোতে লাগলো সামনে। কানের কাছ থেকে কাজিনদের চাপা হাসির শব্দ, ফিসফাস দৌড়ে সরে যাওয়ার শব্দ। আরোহী অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, কিন্তু কাউকে ধরতে পারছে না ঠিকঠাক মতো। হাতের নাগালে এসে এক একটা বজ্জাত দিব্যি ছুটে ছুটে যাচ্ছে। ঠিক তখনই ওর আঙুলের ডগায় হঠাৎ একটা অচেনা স্পর্শ অনুভব হলো। স্বাভাবিকভাবে ভেবেছিল কাজিনদের মধ্যে কেউ শক্ত করে সামনে থাকা সেই অগান্তক স্পর্শ করতেই আকম্মিত ওর হাত গিয়ে আটকালো কোনো কিছুর সঙ্গে। জিনিসটা স্পর্শ কেমন ঠান্ডা শক্ত, লোহা ধাতব কিছু একটা হবে হয়তো। অস্বস্তিতে কেঁপে উঠল আরোহী। কিছু বোঝার আগে খপ করে একটা শক্ত হাত ওর নরম ময়ালি কবজিটা চেপে ধরলো। শ্বাস আটকে এলো আরোহীর। সেই পাথরের স্পর্শটুকু। ওপাশে মানুষটা তখন ফোনে কথা বলছিল। পেছনে হঠাৎ আরো কারো স্পর্শ পেতেই চকিতে ঘুরে দাঁড়িয়ে কোনো কিছু না বুঝেই শক্ত করে চেপে ধরেছে মেয়ালিম হাতটা। ধরেছে তো ধরেছেই, ছাড়ার নাম গন্ধ নেই যেন। ওদিকে হাতে স্পর্শটা আচানক ব্যথায় কেঁপে উঠলো আরোহীর। ব্যথায় মৃদু শব্দ করে গুড়িয়ে উঠলো মেয়েটা। আরোহীর চোখ দুটো তখন কাপড়ে আস্তরেণে ঢাকা। আগন্তুক ততক্ষণে কাঁধে ধরা ফোনটা সরিয়ে নিয়েছে বেখেয়ালে। আরোহী অপর হাতে নিজের চোখের পাটটি সরাতেই সাথে সাথে চোখাচোখি হলো দুই জোড়া ভিন্ন দৃষ্টির সঙ্গে। আর ওই সামনে থাকা মানুষটার লম্বা ছায়া ফুটেও বেশি। সুঠাম শক্তপোক্ত দেহখানা আষ্টপৃষ্ঠে লেগে আছে একটা কালো রাঙা ডেমিন জ্যাকেট। শ্যামলা গায়ের রং। এই বলিষ্ঠ দেহ পুরুষের ছোট ছোট একজোড়া তীক্ষ্ণ জলায়াসের খাতের মতো গভীর বিলাপ চোখ দুটো ফুটিয়ে তাক করার ওর ওর দৃষ্টিতে কেঁপে উঠলো আরোহীর সমস্ত কায়া। মেয়েটা অজান্তেই ঘুরিয়ে গিয়ে থরথর করে কাঁপলো কেন যেন। হাঁস মুচড়ানো নিজেই ছাড়তে চাইলো পাথরের খাবার মতো সেই শক্ত হাতে বাঁধা জোড়া থেকে। ওদিকে সেই আগন্তুকে হুট করে কি হলো কে জানে। মুহূর্তের জন্য বোধহয় কয়েকটা হাত বিট মিস করে বসলো বেচারা। গোল গোল চোখে আরোহীর আপাত মস্তকে চোখ বুলালো সে।
এলোমেলো অস্তিত্ব ভীতু চাহনি মেয়েটাকে দেখতে দেখতে খেয়ালই করেনি কতটা শক্ত করে ধরে রেখেছে মেয়েটার হাত। ছাড়ুন। ব্যথা কেঁপে উঠলো আরোহীর আরেক দফা। মেয়েটার মুখে সেই ব্যথাতুল শব্দে হুঁশে ফিরে সেই অগন্তক ঢিলে করে হাতের বাঁধন। আর সেই সুযোগের পাগলাটা হয়ে ছুটে পালায় আরোহী। আশ্চর্য, আশেপাশের ও একটা কাজিনকেও চোখে পড়লো না। আর ওকে এভাবে একা ফেলে রেখে সবগুলো কিভাবে পালালো, এভাবে চলে আসছে। দৌড়ে আরোহী এক ছুটে বাড়ি এসে থামলো, যে ওই চোখ দুটো থেকে দূরে চলে যেতে পারলেই বাঁচে মেয়েটা। আরন, বোন আমার। আকমিত ভাইয়ের ডাকে ধ্যান ভেঙে আরোহীর। কেঁদে কুটে মেয়েটার চেহারা যা তা অবস্থা। পরনে শুধুমাত্র একটা লাল বেনারসি, যেটা একটু আগে ওই লোকের এক ফ্রেন্ড এসে দিয়ে গেছে ওদের। সেটাই ওর মামাতো বোন কোনো মতে পেসবুক দিয়ে পরিয়েছে ওকে। প্রাণহীন পাথরের মতো গায়ে জড়িয়ে নিয়েছে আরোহীর বিনা বাক্যই। ভাইয়া, ভাইয়া তুমি এসেছো? এসেছি বোন আমার। তুষার কাঁদে না। ভাই আসি। চুপ কর। তরিং বেঁধে ভাইয়ের বুকে লুটিয়ে পড়ে আরোহী। ঢেলে দেয় মনের সমস্ত আক্রোশ, কষ্ট, ডুকরে রাখা আর্তনাদটুকু। শব্দ করে কেঁদে উঠে মেয়েটা। এবার কাঁদতে কাঁদতেই অফুরন্ত গলায় বলে, ভাইয়া আমি এখানে থাকবো না ভাইয়া, আমার বাড়ি নিয়ে চলো। ওই খারাপ লোকটা তোমায় আঘাত করে নিত। সব থেকে বড় আঘাত তো করে থেমেছে ও। তবে যা হয়েছে হয়েছে। আমরা কাল সকাল ভোরে রওনা দিব। চলে যাবো এখান থেকে। দেখি কিভাবে আটকায় আর আমাদের। তুমি বোধহয় ওর সম্পর্কে এখনো তেমন করে জেনে উঠতে পারোনি মিনহা। শিকদার বংশের ছেলে সে। ওর পারমিশন ছাড়া এই শহরে কেন, এই বাড়ির বাইরে ও পা রাখতে পারবে না। আর আমার মনে হয় না সে তোমাদের এত সহজে যেতে দেবে। তাহলে নিশ্চয় বিয়েটা করতো না এভাবে। মামির কথায় চল শক্ত হয়ে উঠল মিনহাজের। ঢাকা বেশ নামি দামি ব্যক্তি বর্গের সঙ্গে উঠা বসা তার। পেশায় কিছুটা রাজনীতির সঙ্গেও যুক্ত। তবে এখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এই শহরে তার নয়, আর না এই গ্রাম। তবে এত সহজেই ধমাবার পাত্র সে নন। আর বিষয়টা যদি তার বোনকে কেন্দ্র করে হয়, তাহলে তো সম্ভবই বলা চলে। তাই বলে এভাবে চুপচাপ হাত গুটিয়ে মেয়ে মানুষের মতো বসে থাকবো, আর আমার বোনের জীবন নষ্ট হওয়ার অপেক্ষা করব বসে বসে? সেটাই কি বলেছে মমি? তুমি বিষয়টা ওইভাবে দেখছো কেন? আমি ওই রকম মিন করতে বলিনি তোমাদের তো। আর আমি খারাপ চাইবো না বাবা। তবে শিখদের বংশের এই গ্রামের প্রাণ, ওদের সঙ্গে মুখ উঁচিয়ে কথা বলা তো দূর, ওদের বাড়ির সীমানা মানানোর সাহসটুকু নেও কারো এখানে। আইন আছে, পুলিশ আছে। আমি মামলা করব ওই ছেলের নামে। মগের মূল্য নাকি? যা চাইবে তাই হবে। পেয়েছেটা কি? আমি এখনই পুলিশকে কল করছি। এত পরিস্থিতি আরো অস্বাভাবিক ঘটলে হবে। এখানে পুলিশরা চলে চলে ওর বাপ দাদার টাকায়। উল্টো তোমাকে ওদের কথা ফাঁসাতে দ্বিতীয়বারও ভাববে না তারা। তাই বলছিলাম কি, যা হওয়ার তাতে হয়েছে। বাকিটুকু না হয় একদম ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নাও। অসম্ভব মামি। ওই মাস্তান ছেলে যতক্ষণ জোরের সঙ্গে হারাবো না আমি। আর বিষয়টা আমাকে নিয়ে হলে মেনে নিতাম, কিন্তু এখানে আমাদের আরও জীবন জড়িত। কিভাবে আমি চুপ থাকবো বলেছেন? এটা অসম্ভব। দেখো বাবা, তোমাকে সাবধান করা তাই করলাম। তুমি না জানলেও তোমার মা তো এই গ্রামের বড় হয়েছে, সে জানে শিকদার বংশের ক্ষমতা সম্পর্কে। আপা, আপনি একটু বুঝিয়ে বলুন ছেলেকে। মাথা ঠান্ডা রেখে ভাবতে বলুন একবার। মাইমুনা বেগম বিমুট হতবাক তখনও। পরপর কি থেকে কি হয়ে গেল সে সকালে ধাক্কায় এসে একসঙ্গে কাটিয়ে উঠতে পারছে না তিনি। ছেলেকে বাঁচাতে মেয়ের জীবন বলি দিল কি? দিলই তো, নইলে ওই বংশের সঙ্গে কিভাবে জোড়া দিতে পারলো নিজের মেয়ের জীবন? মেয়েটার জীবন কি তবে এখনই থেমে যাবে? থামবে? কি করলো এটা তিনি? মা হয়ে কিভাবে পারলো এমনটা করতে? আমাকে কি নিয়ে যাবে না ভাইয়া? আমি তোমাদের ছাড়া এখানেই মরে যাব, বিশ্বাস করো। এর থেকে ভালো তোমরা আমায় একেবারে মেরে তবে যাও আমার লাশের উপর দিয়ে। আমায় তবুও একা ফেলে যেও না। বলে ভাইয়ের বুকে মুখ গুজে কেঁদে যাচ্ছে আরোহী। বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা চালানো মিনহাজ বলল, হুশ, কিছু হয় নাই। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তোর ভাই বেঁচে আছে এখনো। একদম ভয় পাবি না। এই জাহান্নাম থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো। ভাইয়ের উপর ভরসাটুকু রাখ। এই বিয়ে আমি মানি না।
কাউকে চিনি না জানি না, এভাবে জোর করে বিয়ে হয় নাকি? বিয়ে কি হাতের মোয়া বলেই হয়ে গেল? কি হলো ভাই ব্যাপারটা? এভাবে জোর করে সামন্ধিনীর মাথা বন্দুক চেপে ধরে বিয়ে করে বউ না দেখেই চলে এলেন। রাত তখন 2:30 ঘর। গ্রামের নাম শালিকপুর। বেশ কিছু বছর যাবৎ এই গ্রামে আধুনিকতায় ছোঁয়া লাগেছে। আপাতত গ্রামের কম শহরই বলা চলে। এই গ্রামে থাকায় হাট্টিমা বাজার। সপ্তাহে বুধবার আর রবিবার এই 2 দিন এখানে মস্ত বড় হাট বসে। অন্যান্য দিনের তুলনায় সেই দিন মানুষজনের উপচে পড়া ভারী দেখা যায়। সে বাজারে এক কোনায় মাঝামাঝি একটা বড় ক্লাব ঘর অবস্থিত। টিন আর ইটের মিলেমিশে বানানো ক্লাব ঘরটির সামনে খোলা বারান্দা। সেখানে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে উঁচু ঢাল, মানুষের বসার জন্য আর কি। ভেতরে মস্ত বড় এক হল রুম। দেওয়ালে পুরো ক্রিকেট ম্যাচের পোস্ট আর কিছু রাজনৈতিক ব্যানার টানানো। একপাশে রাখা কাঠের লম্বা টেবিল, কোণে একটা পুরনো ফ্যান ঘুরছে, কর্কশ শব্দ তুলছে। এই ক্লাবটায় শাহরিয়ার আনভি শিকদারের। এই গ্রামের অর্ধেক সম্পত্তির মালিক তার বাবা আইজান আইনাজ শিকদার, বর্তমান চেয়ারম্যান। আর সেই ক্ষমতা ছাড়াতেই বড় হয়েছে আনভির উপগ্র বেপরোয়া, নিজের ইচ্ছেটাকে আইন মনে করা, মানে মানব সে। তবে স্বভাবে সে ছড়িয়ে গেছে নিজের বাপ দাদাকেও। আপাতত চেয়ারে হেলান দিয়ে বসে 2 পা তুলে রেখেছে টেবিলের উপর, হাতে একটা স্পিকার এর ক্যান। মনে আয়ুষে স্পিকারের চুমু বসিয়ে যাচ্ছে একের পর এক। তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু রাজনও এবার সায়রে মিলেমিশে তাতে বলো, আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু বেশি চড়াবাড়ি হয়ে গেছে এবার। এভাবে করা হয় নাকি? ভিড়, মেয়েটা ছোট, অ্যাকচুয়ালি খুব ছোট। তোর সাথে এই যে গ্যাপটা অনেক বেশি। শুধু জেদের তেপে বিয়ের বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। শেষের চুমুটা নিয়ে খালি কানটা হাতে মধ্যে পিষে ধরে হুমুসে মেঝেতে ছুঁড়ে ফেললো আনভির। ঝনঝন করে শব্দ তুলে একপাশে পড়ে রইল খানিক কানটাল। আনভির পা নামতে টেবিলে থেকে বসলো সোজা হয়ে। হাতে থাকা একগুচ্ছ কালো ব্রেসলেট আর গলায় সিলভার লকেটের টেনে ইশারায় ডাকলো লাভুকে। ছেলেরা দূর থেকে বুঝছে কি চাইছে তা। ভাই এক সে ছোট দৌড়ে সিগারেট আর লাইটটা এসিনের সামনে ধরলো। সিগারেট ঠোঁটে চেপে ধরে লাইটটা আগুন ধরিয়ে বললো, কই কই চাচ্ছিস? ধোয়া কুণ্ডলি ছেড়ে চোখ তুললো সে। অস্বস্তির নড়াচড়ে দাঁড়ালো রাজন। এই বিলাপ চোখ দুটো এতটাই গভীর যে সোজা হৃদয় ছিদ্র করে ভেতরের দাবিতে দেবে যেন। রাজনের গলা শুকিয়ে গেল এবার, তবুও সে আবার বলার চেষ্টা করলো, তা না মানে আরেকবার ভেবে দেখলে তো হতো। সারি সারি বিয়ে, মেয়েটাও তো প্রাপ্তবয়স্ক না। কাজের খাতায় দেখলাম বয়স 16.5। তোর ভয়ের হয়তো কিছু বলতেও পারেনি কাজী, নাইলে তোর সোজা বাল্য বিবাহের কেস খেতি। শেষ কথা প্রায় বিড়বিড় করে বলল রাজন, তোর মুখটা আজকে একটু বেশি চলেছে না? রাজন কেঁপে উঠলো। আনভি এবার সামান্য সামনে ঢুকলো, চোখ দুটো আরো সারো হয়ে এলো রাজনের উপর। রুক্ষ গলায় আওড়ালো, তুই এবার আমার সিদ্ধান্তের উপর এবার বলার সাহস রাখিস কিভাবে তুই? শব্দগুলো মুখ আসতে খুব আস্তে বলা, তবুও বজ্রপাতের মতো বাজলো রাজনের কানে। দৃষ্টি সরিয়ে নিল রাজন, তবুও কোথায় একটু সাহস সঞ্চয় করে জড়তা নিয়ে বলল, মানছি তুই জেদের বসে কাজটা করেছি, তবে বিয়েটা করা কি তোর কাছে বাড়াবাড়ি মনে হয় নাই? বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বিয়ে মতো এমন একটা বিয়ে বিষয় তোর কাছে থেকে এরকমটা আশা করিনি। অ্যাটলিস্ট আমাকে যেমন তেমন ছেলে বলার স্পর্ধা পালো কিভাবে ওই ছোকরা? 2 দিন বৈরাগী ভাতে কয় অন্ন। ওর বোনকে বিয়ে করার জন্য আমার দিনরাত এক করতে হবে। বিয়ে দেবে না ওর বোনকে আমার সঙ্গে, এটাই তো বলেছিল তাই না? নে, করে দেখিয়েছি বিয়ে। বিনিময়ে ওর জবাব যে কাটিনি সেটাই তো অনেক। কিন্তু এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই রাগের তেপে মেয়েটার জীবনটা নিয়ে খেললি কেন তাহলে? সবসময় রাগে জিদে বশবর্তী হয়ে ভুলবশত সিদ্ধান্ত নিস। একবারও ভাবিস না তোর ওই সিদ্ধান্তের দায়ভার ওই মানুষটার উপর কতটা ইফেক্ট ফেলবে? এবারও ভেবে দেখিসনি? এখন কি হবে মেয়েটার? ওর বয়সটা বা কত? 16.5। একটা বাচ্চা মেয়ের প্র্যাকটিক্যালি তোর মেয়ে মানুষ। আজ না হোক কাল বিয়ে তো হতেই হবে। সম্পূর্ণ শান্ত স্বাভাবিক নির্লিপ্ত উত্তর
আনভিরের। ততটা উৎকণ্ঠা দেখা গেল না রাজনকে। বলল, আচ্ছা বুঝলাম তুই কাউকে কৈফিয়ত দিস না, তবে এখন মেয়েটা যদি চলে যেতে চায় তখন তখন কি করবি ভেবেছিস? আমার ইচ্ছা পুতুল সে, আমি চাইলে যাবে, না চাইলে নাই। রাজন কিছুক্ষণ চুপ থেকে থাকলো, মনে মনে কিসের হিসেব কষে গেল যেন। আগত্যই ছুড়ে দিল এক অভাবনীয় প্রশ্ন, আচ্ছা বিয়েটা কি সত্যি তুই শুধু জীবনের বশবর্তী হয়ে করেছিস আনভির? এখানে অন্য কোনো রিজন নেই তো? এতক্ষণে খানিকটা ভাবুক দেখা গেল আনভিরকে। এক মনে কি যেন ভাবলো বেশ সময় নিয়ে। সিগারেটে তার ততক্ষণে শেষ হয়ে গেছে, পায়ের নিচ থেকে পিষে সেটা ঠোঁটের কামড়, চোখ দুটো বন্ধ করলো এক পলক। পরপর এক লাফে টান টান হয়ে উঠলো, দাঁড়াতে দাঁড়াতে বলল, সেটার কৈফিয়ত ও আমি কাউকে দেব না। শাহরিয়ার আরভির শিকদার এ জীবনেও কোনোদিন কাউকে কৈফিয়ত দেয়নি, দিবেও না। গল্প অন্তর্মোহ।